রাষ্ট্রপতির কাছে পাতার পর পাতা মিথ্যা লিখে 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 দিস্তা দিস্তা মিথ্যা লিখে পাঠালো জুনিয়র ডাক্তাররা। এক্সক্লুসিভ সেই চিঠি নির্ভীক উত্তরের হাত। লাইন বাই লাইন পড়ে নির্ভীক উত্তর আপনাদেরকে আজকে জানাবে কি কি মিথ্যা, লজিক্যালি জানাবে। নির্ভীক উত্তরের তরফে আমি অনিন্দ্য চৌধুরী, এই দেশের একজন নাগরিক হিসেবে আমিও রাষ্ট্রপতি মহোদয়কে একটি লিখিত আবেদন করেছি রাষ্ট্রপতির কাছে। সেই লিখিত আবেদনে আমি কি কি লিখেছি সেগুলো আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে গতকালকে প্রেস কনফারেন্স করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 ঘন্টার বেশি সময় তিনি অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারদের জন্য। কেন হলো না? কি অভিসন্ধি ছিল এই লাইভ স্ট্রিমিং করানোর পিছনে? লাইভ স্ট্রিমিং না করিয়ে রাজ্য কি কোনো ভুল করেছে? বলবে নির্ভীক উত্তর আজকে আপনাকে। সবার আগে একটা অডিও শুনুন তো। এই অডিওটা শুনেছেন? ভিডিও আকারেই আছে, আমি শুধু আপনাদেরকে অডিওটা শোনাচ্ছি। এই অডিওটা আপনারা শুনেছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ড তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। শুনতে পেয়েছেন? একটা অডিও শোনালাম নির্ভীক উত্তরের ফেসবুক লাইভে, একটা ক্রিস্টাল ক্লিয়ার অডিও। যদি শুনে থাকেন একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। নারায়ণ ব্যানার্জি বরানগরের কুখ্যাত কামারহাটি বিধানসভা কেন্দ্রের রথতলা মোড় সংলগ্ন এলাকায় জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল, নারায়ণ ব্যানার্জি। গলাটা চিনতে পারছেন? আরেকবার অডিওটা শোনাবো। এত ভূমিকা যখন করছি আজকে তো হবে। নারায়ণ নারায়ণ হবে আজকে। আরেকবার অডিওটা শুনিয়ে নি নাকি? যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ড তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। হাততালি 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 দিন, হাততালি দিন। নারায়ণ ব্যানার্জি বলেছে জুনিয়র ডাক্তারদেরকে যে তোমাদের কারোর ওপর যদি কোনো ধরনের অ্যাকশন হয়, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি বন্ধ করে দেবো। তোমার বাবার ওপিডি? হ্যাঁ, পিতৃদেবের সম্পত্তি? কার ওপিডি? বাংলার মানুষের ওপিডি। কার স্বাস্থ্য পরিষেবা? বাংলার মানুষের স্বাস্থ্য পরিষেবা। তুমি কে নারায়ণ ব্যানার্জি? তুমি একটা প্রাইভেট নার্সিংহোমের মালিক নারায়ণ ব্যানার্জি, যে বিভিন্ন নার্সিংহোমে 400 থেকে 2000 টাকা ভিজিট নিয়ে তোমার ডাক্তারি পেশা প্র্যাকটিস করো। কে নারায়ণ ব্যানার্জিটা? কে ও? কি বিধান রায়? কে ও? যে এলাকায় ওর সুপার স্পেশালিস্ট হাসপাতাল। আমাদের ছোটবেলায় এরকম হতো জানেন, যখন নতুন এই টাইড বলে ডিটারজেন্টটা এলো, তখন এই টাইডের মতো প্যাকেজিং এ আরেকটা ডিটারজেন্ট বাড়ি বাড়ি বেচতে আসতো কিছু লোক। সেই টাইডের নাম ছিল নিউ টাইড। আপনারা এরকম দেখেছেন।
একটা কোনো পরিচিত নামের দোকান, সেই নামে আরেকটা দোকান হচ্ছে, আগে একটা নিউ লাগিয়ে দিচ্ছে, নিউ আর্সেলান বিরিয়ানি। দেখেননি এরকম? কেন বললাম? সুপার স্পেশালিটি, স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি, এগুলো কি জানেন? খায় না চুনি? না। ছেলে রাতের মোয়া? না। এগুলো হচ্ছে বিভিন্ন রকম গ্রেডেশন। স্বাস্থ্য পরিষেবা যেখান থেকে দেওয়া হয় তাদের বিভিন্ন রকমের গ্রেডেশন, কোনোটা স্পেশালিটি, কোনোটা সুপার স্পেশালিটি, কোনোটা মাল্টি স্পেশালিটি। এই গ্রেডেশনটা সরকারিভাবে দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। নারায়ণ ব্যানার্জি কি করলো তার জেনিথ হাসপাতালে? ও সুপার স্পেশালিটি তো নয়, আসলে একটা খাজা নার্সিং হোম, খাজা। ও কি করলো? ও মানুষের চোখে ধুলো দিল। কেমন ভাবে? ওর হাসপাতালের নাম দিল জেনিথ সুপার স্পেশালিস্ট হাসপাতাল। জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল, এই নামটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল বলে। নারায়ণ ব্যানার্জি দুলাল ব্যানার্জির হাত থেকে গোলাপ ফুল নিচ্ছে। ছবি দেখেছেন? ছবিটা একটু খুঁজি, আমার এই গুপ্তধন ভান্ডার ফোনটায় যদি ছবিটা একটু পেয়ে যাই আপনাদেরকে দেখা। এই নারায়ণ ব্যানার্জি বর্তমান সময়ে বিবিধ জায়গায় বলে বেড়ায়, আমি আর এখন জেনিথ হাসপাতালের সঙ্গে নেই, এরকম ভাবেই কথা বলে। আমি এখন জেনিথ হাসপাতালের মালিক পক্ষের মধ্যে নেই, আমি একজন ডাক্তার। বলছি সরকার তো মিথ্যে কথা বলে না, সরকারি নথি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এরা তো মনে হয় না মিথ্যে কথা বলে বলে, আমি বাবা জানি না। আমি বলছি আজকে কটা নথি আপনাদেরকে একটু দেখাই, শোনাই, জানাই। নারায়ণ ব্যানার্জি আসলে কি করছে? হাসপাতালের নাম কি? জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল। মানুষ কি ভাবছে? জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশালিটি আর সুপার স্পেশালিস্টের মধ্যে ততটাই ফারাক যতটা আমার সঙ্গে সুমনদের। কে কোনটা আপনারা বিচার করে নিন। এই জেনিথের যে মাদার অর্গানাইজেশন, যেই প্রাইভেট লিমিটেড কোম্পানির আওতায় নারায়ণ ব্যানার্জির জেনিথ চলছে, সেই কোম্পানিটার নাম জেএমডি প্রাইভেট লিমিটেড। এই যে জেএমডি প্রাইভেট লিমিটেড, এই জেএমডি প্রাইভেট লিমিটেড, একটু ভালো করে মন দিয়ে শুনবেন, বুঝলেন? কারণ এই সব সোনার গৌর আবার ছেড়ে দিলে আবার পাবেন না, ওই জন্য বলছি। এই জেএমডি জ্যোতিষ্মান মেডিকেল, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা, এর অনেকগুলি ডিরেক্টর আছে। ডিরেক্টরদের নাম কি বলে দেব। এই ডিরেক্টরদের মধ্যে রয়েছে নারায়ণ ব্যানার্জি নিজে, যার ডেজিগনেশনটা হচ্ছে ডেজিগনেটেড পার্টনার। রয়েছে তপন কুমার কুন্ডু, রয়েছে সুতপা ব্যানার্জি, দীপঙ্কর ঘোষ হাজরা, মালবিকা কুন্ডু, অর্ণব ঘোষ হাজরা। এই যে নারায়ণ ব্যানার্জির এই যে হাসপাতাল, এই জেএমডি প্রাইভেট লিমিটেডের পাশাপাশি, আমি বলে দিই আরেকবার ডিরেক্টরদের নাম। সুতপা ব্যানার্জি, নারায়ণ ব্যানার্জি, এরা কবে থেকে ডিরেক্টর? 10ই নভেম্বর 2006। তপন কুমার কুন্ডু সেই একই সময় থেকে ডিরেক্টর। দীপঙ্কর ঘোষ হাজরা, মালবিকা কুন্ডু, এরা হচ্ছে জেনিথের
যে মাদার অর্গানাইজেশন জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড, জেএমডি হসপিটাল প্রাইভেট লিমিটেড, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টররা হচ্ছেন এরা, অর্থাৎ মালিকরা, যার মধ্যে নারায়ণ ব্যানার্জি সর্বহারার ডাক্তার, সে একজন অন্যতম। আচ্ছা, এইটুকু বলার জন্য তো করিনি। এই যে 2006 সালে কোম্পানিটা তৈরি হলো, কি নাম বললাম আরেকবার বলে দিই, জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড, জেএমডি হসপিটাল প্রাইভেট লিমিটেড। নামটা মাথায় ঢুকেছে? জেএমডি হসপিটাল প্রাইভেট লিমিটেড। ওকে, এটা কবে শুরু হলো? এটা শুরু হলো 10ই নভেম্বর 2006। কেন বারবার বললাম? 1998 সালের 27শে জানুয়ারি, 1998 সালের 27শে জানুয়ারি এই একই নামে জেএমডি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডে একই ব্যক্তিরা আরওসিতে রেজিস্ট্রেশন করে, সেই একই জেএমডি হসপিটাল এবং তার সঙ্গে রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেড। কোম্পানিটা কোথায় রেজিস্ট্রেশন হয় জানেন? আরওসি, রাজস্থান। কেন বলছি এই কথাটা? এই কোম্পানিটার বর্তমান স্ট্যাটাস, এই কোম্পানিটা শুরু হয়, অথরাইজড ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা। মনে রাখবেন, এটা হসপিটাল, তার অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 1 লাখ। পেড আপ ক্যাপিটাল ছিল কত? 70,000 টাকা। কয়েক কোটি টাকা মার্কেট থেকে তুলে এই কোম্পানিটা শাটডাউন হয়ে যায়, এই প্রাইভেট লিমিটেড অর্গানাইজেশন শাটডাউন হয়ে যায়। রেজিস্ট্রেশন ডেটটা আবার বলছি, 27শে জানুয়ারি 1998। রেজিস্ট্রেশন নম্বর 14599, রেজিস্ট্রার অফিস জয়পুর, রেজিস্ট্রেশন স্টেট রাজস্থান, নন গভর্নমেন্টাল কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, সিআইএন নাম্বার U8511ORJ1998PT CO 14599। 1998 সালের 27শে জানুয়ারি তৈরি হয় কোম্পানি। বর্তমান স্ট্যাটাস, কোম্পানিটি স্ট্রাইক অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। কেন? কেন? কারণটা কি? সেই একই নামে আবারই যদি 8 বছর বাদে কোম্পানি খুলে, প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে জেনিথ হাসপাতাল বানাতে হয়, তাহলে সেই একই নামের কোম্পানিটাকে রেখে দেওয়া হলো না কেন? আবার এক নাম, কিন্তু আরওসি এবার হয়ে গেল কলকাতা, ওটা রাজস্থান, এটা কলকাতা। নারায়ণ ব্যানার্জি বাবু, একটু শুনবেন নাকি? বলছিলাম আপনার এতটাই সততা, এতটাই আপনি মেহনতি মানুষের প্রতিনিধি, একই নামে আরওসি রাজস্থানে কোম্পানি খুলে হাসপাতাল বানাবেন, হাসপাতালের নাকি পেড আপ ক্যাপিটাল 1 লাখ, অথরাইজড ক্যাপিটাল 1 লাখ, পেড আপ ক্যাপিটাল 70,000। আপনি এই ক্যাপিটাল নিয়ে হাসপাতাল বানাতে গেছিলেন নাকি অন্য কিছু? কিছু হয়েছিল ওই 98 সালের কোম্পানিটায়, যে কারণে আপনাকে কোট আনকোট গণেশ উল্টে দিতে হলো? কিছু হয়েছিল নাকি ডাক্তার বাবু? আমি অনেক দিন ধরে বলছি, এই নারায়ণ ব্যানার্জিদের অনেক দিন ধরে বলছি, ঘাটাবেন না, ঘাটাবেন না, ঘাটাবেন না। যত ঘাটাবেন নিজেদের পাক তত বেরোবে। কথাটা শুনছে না। নারায়ণ ব্যানার্জি, যার সঙ্গে কোনো সরকারি হাসপাতালের কিয়তংশ কোনো যোগ নেই, নারায়ণ ব্যানার্জি, যার সঙ্গে কোনো ধরনের কোনো রকমের কোনো ওপিডি সরকারি হাসপাতালে, সেখানে কোনো ডিউটি সে করে না, করার এখতিয়ার তার নেই, সেই নারায়ণ ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের মাঝখানে দাঁড়িয়ে কিছু হাততালি, সিটি আর সস্তার পপুলারিটি পাওয়ার লোভে ঘোষণা করছে মাইক হাতে নিয়ে, তোমাদের কারোর ওপর যদি কোনো অ্যাকশন হয় তাহলে আমরা ওপিডি বন্ধ করে দেবো। আমার একবার আবার সেম প্রশ্ন, বাবার ওপিডি নাকি?
বাংলার মানুষের স্বাস্থ্য, বাংলার মানুষের জীবন তোমার বাবার সম্পত্তি। সিপিএম করো বলে কি মনে করেছো? 34 বছর বাংলার রক্ত খেয়েছো বলে কি মনে করেছো? যখন তখন রক্ত খাওয়া চালু করে দেবে আর বাংলার মানুষ তোমাদের ভয় সিটিয়ে থাকবে। এখনো রাস্তায় নামিনি বলে এসব নারায়ণ ব্যানার্জি, অরুণাভ সেন, স্মৃতির মোড়ের বাসিন্দা, সরজু নার্সিংহোম কেলেঙ্কারি, মেফেয়ার কেলেঙ্কারি, কেন ঘাড় ধাক্কা খেয়েছে নারায়ণ ব্যানার্জি সরজু থেকে, মেফেয়ার থেকে, কেন পালিয়ে এসেছে? আমাদের কাছে টেস্টিমনি আছে। কটা টেস্টিমনি শুনবেন আপনারা? বলুন না, কতগুলো টেস্টিমনি চান? কেমন ভাবে নারায়ণ ব্যানার্জির হাসপাতাল, জেনিথ হাসপাতাল, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। কটা টেস্টিমনি চাই? There are no genuine doctors and hospitals in the Zenith hospital. আমি বলছি না, সৌমেন্দ্র মল্লিক 4 মাস আগে জেনিথের বিষয় লিখেছেন। যদি কোনোভাবে এই কথাকেও মিথ্যে প্রমাণ করতে পারে, শুনুন, গুগল কিন্তু রিভিউ ডিলিট করে না। এই কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে যা লিগাল অ্যাকশন নেবেন মেনে নেব। এই সৌমেন্দ্র মল্লিক বলছেন জেনিথ হাসপাতালে কোনো অরিজিনাল জেনুইন ডাক্তার নেই। On 14th Feb I admitted my wife, আমি ওনার স্ত্রীর নামটা বলছি না, মিসেস মজুমদার। মিসেস মজুমদার অ্যাডমিট হন ভোর 5টার সময় জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালে। বেলা 9:30টার সময় ফুটফুটে একটি সন্তানের জন্ম দেন মিসেস মজুমদার। তার স্বামী লিখছেন, সৌমেন্দ্র মল্লিক লিখছেন, তার স্ত্রীর নাম মিসেস সামথিং মজুমদার। এটা বিয়ের আগের নাম না পরের নাম আমরা জানি না। She was doing very well and complained to me about the nurse's behavior. ডক্টর শ্রাবণী মিত্র রাত 10টার সময় আইসিইউতে ট্রান্সফার করেন। সকাল 9:30টায় যে ভদ্রমহিলা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন, রাত 9:30তেও যে নিজের স্বামীর সঙ্গে কথা বলেছেন, তাকে রাত 10টার সময় হঠাৎ করে একজন ডক্টর মিত্র জেনিথ হাসপাতাল আইসিইউতে ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পরে আচমকা বাড়িতে খবর যায় যে 32 বছরের মিসেস মজুমদার ফুটফুটে সন্তানের জন্ম সকালবেলায় দিয়ে রাত্রিবেলায় তার জীবনাবসান ঘটেছে। হাসপাতালের নাম জেনিথ হাসপাতাল। এমনকি বাচ্চার স্টেম সেলটা পর্যন্ত প্রিজার্ভ করেনি জেনিথ। এমনকি বাচ্চার মায়ের কাছে পরিবারের কাউকে যেতে দেয়নি জেনিথ। এই ভদ্রলোক অ্যাপিল করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং প্রধানমন্ত্রীর দপ্তরে। হাসপাতালের নাম জেনিথ, মালিকের নাম নারায়ণ ব্যানার্জি। ছন্দে ছন্দে ঝুনঝুনি আন্দোলন করব, নারায়ণ বাবু যাবো জেনিথের বাইরে গিয়ে ঝুনঝুনি বাজাবো? তোরা মিত্র লিখছেন, প্যাথেটিক হসপিটাল অ্যান্ড সার্ভিস, নার্সিং অ্যান্ড ফুড আর ওয়ার্স্ট। 2 দিনের জন্য ভর্তি হয়েছিলেন তিনি। হরিবল এক্সপিরিয়েন্স। পেশেন্টদের ওপর চিৎকার করছেন নার্সরা, পচা খাবার খেতে দেওয়া হচ্ছে, হুইল চেয়ার নেই, পেশেন্টকে লাফিয়ে লাফিয়ে টয়লেট যেতে হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা নারায়ণ ব্যানার্জি শুনতে পাচ্ছ? তোমার লক্ষ লক্ষ টাকা বিল করা জেনিথ হাসপাতালের ব্যাপারে বাংলার মানুষ গর্জে উঠছে। বারো ঘন্টা থেকেছিলেন সন্দীপ ঘোষ
এই সন্দীপ ঘোষ আবার সেই সন্দীপ ঘোষ ভাববেন না। 12 ঘন্টা থেকেছিলেন কোন এক সন্দীপ ঘোষ গত মাসে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট। 12 ঘন্টার বিল 24,000 টাকা। হাসপাতালের নাম জেনিথ, মালিকের নাম নারায়ণ ব্যানার্জি। কম রেট, কিন্তু টাকা তো বেশি। কম রেট কিন্তু কম রেটের তেল তো বেশি। গোলাপ ফুল নিচ্ছে, স্মৃতির মোড়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছে কমরেড নারায়ণ ব্যানার্জি। কার সঙ্গে? দুলাল ব্যানার্জির সঙ্গে। কোন দুলাল? দমদমের কুখ্যাত জোড়াখুনের আসামি দুলাল। এমন অবস্থা, সিপিএম এর মস্তিষ্ক প্রসূত এই নোংরা বিরিয়ানি আন্দোলন এমন তলানিতে গিয়ে ঠেকেছে, সেই দুলাল ব্যানার্জি যে নাকি দমদমের বুকে প্রকাশ্য দিবালোকে সিপিএম আমলে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে বের করে শ্লীলতাহানি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে একাধিক, সেই দুলাল ব্যানার্জি আজকে রাস্তায় দাঁড়িয়ে বলে উই ওয়ান্ট জাস্টিস। নারায়ণ ব্যানার্জি, তুমি যদি ভাবো যে তোমার পাপের ভাড়ার পূর্ণ তো বটেই, কিন্তু তোমার ইনফরমেশনের স্টক আমাদের কাছে এখনো শেষ হয়নি। দাঁড়াও না, তারা কিসের এত? তুমি না মহা বিপ্লবী। নারায়ণ ব্যানার্জির আরো কিছু ব্যবসা সম্পর্কে বলি। আপনারা কি জানেন নারায়ণ ব্যানার্জি কি? হ্যাঁ, হারবাদ তো ঠিক আছে, আর কি? ডাক্তার। আচ্ছা, আর কি? হাসপাতাল মালিক। আচ্ছা 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 আচ্ছা। নারায়ণ ব্যানার্জি প্রমোটার, এটা আপনারা জানতেন কি? হে ভগবান, কার মুখ দেখে আজকের দিনটা শুরু হয়েছিল? নারায়ণ 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 বাবু প্রমোটারও বটে। আসলে মেধাবী ছাত্র তো অনেক কিছু করতে পারেন। যেরকম নারায়ণ বাবুর আরেকটা কোম্পানি আছে, জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, মানে যাকে এলএলপি বলা হয়। আচ্ছা, জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি। এই জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি কি করে? মনে রাখবেন, আমি যেটা বলছি এটা কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর দেওয়া তথ্য, আমার তথ্য নয়। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আরওসি কলকাতা বলছে ডক্টর নারায়ণ ব্যানার্জির কোম্পানির নাম জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি। কোম্পানির ফাংশনটা একবার শুনুন। হোলসেল অ্যান্ড রিটেল ট্রেড, রিপেয়ার অফ মোটর ভেহিকেলস, মোটর সাইকেলস and personal and household goods। ডাক্তার নারায়ণ ব্যানার্জি কোম্পানি খুলেছে, 4টি পার্টনার আছে, জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস। হেলথ সার্ভিসেস মানে আপনি যখন ভাবতে শুরু করেছেন যে মানুষের স্বাস্থ্য, ঠিক সেই সময় চমকে দিল আপনাকে মেধাবী নারায়ণ। কিভাবে? বলছে মানুষের স্বাস্থ্য না, বাইকের গাড়ির স্বাস্থ্য। মানে এটা বেসিক্যালি কিসের ব্যবসা মনে হচ্ছে শুনে? চোরাই গাড়ির কারবার মনে হচ্ছে না? না, হতে পারে উনি এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি টাড়ি বা হোলসেল রিটেল ট্রেড করেন, গাড়ির মোটর সাইকেলের সারাই ফারাই করেন, নারায়ণবাবু হতেই পারেন। যে ওনার ওখানে একাধারে সরস্বতী পুজো এবং বিশ্বকর্মা পুজো দুটোই হয়, হতেই পারে, আমার আপত্তি নেই। কৃতি ছাত্র, চণ্ডীগড় থেকে পাশ করে এসেছিলেন ডাক্তারি, তা কৃতি ছাত্র তো অনেক রকম কৃতিত্ব থাকতে পারে, আমার আপত্তি নেই। আমি বলছি এটা আপনাদের জানা উচিত, কর্তব্য। এ বাংলার কৃতি সন্তান ডক্টর নারায়ণ ব্যানার্জি নরখাদক জেনিথ সুপার স্পেশালিস্ট হাসপাতাল এর মালিক নারায়ণ ব্যানার্জি এমন একটি কোম্পানি চালায় যে কোম্পানিটি রিটেল এবং হোলসেল ট্রেড করে মোটর সাইকেল এবং মোটর গুডসের স্পেয়ার পার্টস। নাট বল্টু খুলে গেল, গিয়ার বক্স জ্বলে গেল, ক্লাচ প্লেট বসে গেল, সারাইও ব্যবস্থা আছে। কোম্পানি আপনাকে সব রকম সুবিধা দিচ্ছে। কোম্পানির নাম জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি, মানে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। আপনি ভাবছেন এখানেই বোধহয় শেষ। ভাবেন কি করে এসব? একটু আগে বললাম না, ডাক্তারবাবু, একে হাতি ডাক্তারবাবু
একাধারে তিনি মোটর সাইকেল বিক্রি করেন এবং সারাই করেন, এবং এবং ডাক্তারবাবু জ্যোতিষ্মান ডেভেলপার্স 15ই জুলাই 2021 আরসি কলকাতা, জ্যোতিষ্মান ডেভেলপার্স এলএলপি আইডেন্টিফিকেশন নাম্বার AAX 7954, AAX 7954। জ্যোতিষ্মান ডেভেলপার্সের ফাংশনটা কি? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আরসি কলকাতা, রিয়েল এস্টেট, রেন্টিং অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। মানে জ্যোতিষ্মান ডেভেলপার্স, যার অন্যতম মাথা নারায়ণ ব্যানার্জি, যার মালিক, 15ই জুলাই 2021 সালে রেজিস্টার্ড আরসি কলকাতা থেকে জ্যোতিষ্মান ডেভেলপার্স। তার ফাংশন হচ্ছে নির্মাণ কাজ, রিয়েল এস্টেট তৈরি করা এবং তার দালালি করা, মানে দালাল। এবং কি মজা, সব জায়গায় নিজে পার্টনার, কিন্তু একা তো বেশি শেয়ার নেওয়া যাবে না, তাই ওনার সম্মানীয় স্ত্রীও পার্টনার। আমি বলছি কাজ করুন, কাজ করতে লজ্জা নেই, কাজ করতে কোনো লজ্জা নেই, সব রকম কাজ করুন। কিন্তু ডাক্তারবাবু জেএমডি 98 সালে তৈরি করলেন, রাজস্থানে রেজিস্ট্রি করলেন, কোম্পানিটাকে বেমালুম উড়িয়ে দিলেন, দিয়ে আবার ওই একই নামে কোম্পানি করলেন। আর ওই কোম্পানির যে সমস্ত ঋণ বা যেগুলো পাবলিক মানি উঠেছিল সেগুলো। তারপর ডাক্তারবাবু কাজ করুন, ভালো কথা, কৃতি মানুষ, আপনি অনেক কিছু জানেন, পারেন, করেন, তাই বলে আপনি ডাক্তার হওয়ার পাশাপাশি প্রমোটারও হয়ে যাবেন, আবার গ্যারেজ মিস্ত্রিও হয়ে যাবেন ডাক্তার হওয়ার পাশাপাশি। আর নারায়ণ ব্যানার্জি তোমার হাসপাতালে যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে সকালে জন্ম দিয়ে সন্ধেবেলায় রাত্রিবেলায় মাটা মরে গেল, এই 1 মাস আগের কথা। আপনারা জানেন এই নারায়ণ ব্যানার্জি, কুণাল সরকার, এরা কেন ইন্ধন যোগাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের রাস্তায় বসে থাকতে, সরকারি হাসপাতালের পরিষেবা স্তব্ধ করে দিতে? কেন জানেন? আমি জাস্ট কলকাতার 1 নম্বর 2 নম্বর কয়েকটি নার্সিংহোমের একটা ট্যালি রিপোর্ট আপনাদেরকে বলছি, কষ্ট পাবেন শুনে। গত 1 মাসে গ্র্যাজুয়ালি, মানে বাড়তে বাড়তে বর্তমান সময় কয়েকটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর হাসপাতাল পিছু পার ডে বিলিং, এই যে ডাক্তারদের কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, এর ফলস্বরূপ 1.5 থেকে 6 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দৈনিক হাসপাতাল পিছু। 1.5 থেকে 6 কোটি টাকা দৈনিক হাসপাতাল পিছু গড়ে। আরজি করে পেশেন্ট ঢুকছে না, ঢুকলে আমার কোন্নগরের ভাইয়ের মতো করে তার জীবনাবসান হচ্ছে। আর তারপরে কতগুলো জানোয়ার বলছে আমরা এখন বিরাট আন্দোলনে আছি, সব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা কামাবো না। সাগর দত্তে অন্তঃসত্ত্বা পেশেন্ট গেলে তাকে ধাক্কা দিয়ে বলছে জুনিয়র ডাক্তাররা দেখতে পাচ্ছেন না এখানে এখন আন্দোলন চলছে। তাহলে এই সাগর দত্ত, পানিহাটি স্টেট জেনারেল, বরানগর স্টেট জেনারেল, আরজি কর, এই মোটামুটি ক্রাউডটা কোথায় যায়? এই নারায়ণ ব্যানার্জি জেনিথ হাসপাতালে। আমি বলছি ন্যূনতম বিলিং বেড়েছে পার ডে বেসিসে 1.5 কোটি টাকা, মাসে 45 কোটি টাকা বিলিং এর এক্সেস বিলিং, এক্সেস যা জেনারেলি হয় তার এক্সেস এটা। তাহলে আপনারা বলুন কেন নারায়ণ ব্যানার্জি ওই জুনিয়র ডাক্তারদের ওখানে গিয়ে ওদেরকে মদত যোগাবে না
যে তোমরা এখানে বসে থাকো ভাই, কে তোমাদের কি করবে, কে করবে কি করবে তাতে আসবো। এবার একটু আসি মিথ্যাবাদী জুনিয়র ডাক্তারদের ওপর। দেখুন, অপমান আমরা করিনি, সংবেদনশীলতা দেখিয়েছি, সম্মান যথোপযুক্ত সম্মান দিয়েছি, মাত্রাতিরিক্ত সম্মান দিয়েছি, তাদের সঙ্গে সংবেদনশীলতা নিয়ে তাদের দাবি যাতে ধ্বনিত হয় সরকারের কাছে তার জন্য বাংলা পাশে থেকেছে। কিন্তু আজকে নির্লজ্জ বলতে এদেরকে বাধ্য হচ্ছি, কারণ এরা ডাক্তার নয়, এরা ব্ল্যাকমেলার, এরা ডাক্তার নয়, এরা কিলার। These are not doctors, they are ditchers. They have ditched the state of West Bengal and the people of West Bengal. পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যে নোংরামিটা, যে কদর্যতা, যে পাশবিকতা, যে অমানবিকতা এরা করছে, তার থেকেও বাইরে গিয়ে একবার ভাবুন তো। ধর্ষণ হয়ে খুন হওয়া আমাদের বোনটার নামে এরা বসে বসে মাংস ভাত, রসগোল্লা, লেডিকেনি, লুচি, আলুর দম, চা, কফি, ফ্রুট জুস কিনা খাচ্ছে, কিনা পাচ্ছে। কতটা নোংরা মানসিকতা হতে পারে একটা ধর্ষিতা, খুন হওয়া একটা মেয়ের নাম ভারিয়ে রাস্তায় বসে মাংস ভাত, বিরিয়ানি, লেডিকেনি, রসগোল্লা, লুচি, আলুর দম, কফি, চা, ফ্রুট জুস। কেন বাবা মারা এমনি খাওয়াতে পারেনি? নাকি ভগবান দুটো হাত দেয়নি? কাজ করে খাও। পড়াশোনা অনেক করেছে, ভালো কথা, তাতেও যদি না কোলায় তাহলে অফ টাইমে মুটেগিরি করতে পারে। কিন্তু একজন ধর্ষিতার নাম ভারিয়ে, একজন ধর্ষিতার ছবি সামনে রেখে সেখান থেকে তারা বিরিয়ানি খাবে, সব করবে, বিরিয়ানি খাবে, হাসাহাসি করবে, ঝুনঝুনি বাজিয়ে নাচবে, সব করবে, করে তারপরে পুটুস করে বলে দেবে উই ওয়ান্ট জাস্টিস, 7 খুন মাফ। এরা এমন একটা জায়গায় চলে গেছে, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন এক ছাত্র কালকে একটা অদ্ভুত কথা ফেসবুকে লিখেছেন, যে এদের শর্ত সাপেক্ষ হওয়ার ব্যাপারটা, দাবিটা এত দূরে চলে গেছে, আগামী দিনে এরা এরকমও বলতে পারে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবো, কিন্তু মাথায় লাল টুপি আর হাতে আলু কাবলি থাকতে হবে। হাসি নয়, পরিস্থিতিটা সেই দিকেই এরা নিয়ে গেছে। এরা কত বড় মিথ্যেবাদী, কত বড় ডিসলয়াল এরা আপনারা জানেন? কালকে ওরা কি বলেছিল মনে করুন, কালকে একটুখানি পিছিয়ে যান, ওরা কি বলেছে? ওরা বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওরা দেখা করতে যাচ্ছে। ওরা বারংবার এই কথাটা বলেছিল যে আমাদের 3টি শর্ত আছে। বলেছিল কি কি শর্ত ছিল? মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তারপর শর্ত কি ছিল? 26টা মেডিকেল কলেজ থেকে 30 জনকে অন্তত উপস্থিত থাকতে দিতে হবে। বাংলার প্রশাসন মেনে নিয়েছে। কিন্তু এই ডিসলয়াল ডাক্তারগুলো, এই ডিসলয়াল জুনিয়র ডাক্তাররা এতটা অপদার্থ, 30 জনের পারমিশন পেয়েও হয়নি, আবার দুটোকে এক্সট্রা নিয়ে গেছে 32। পশ্চিমবঙ্গের প্রশাসন বলেছে চলো ঠিক আছে, তাও মানলাম। তারপরে বলছে লাইভ করতে হবে, লাইভ স্ট্রিমিং হবে। এবার আমি আপনাকে বলছি লাইভ স্ট্রিমিংটা কেন, ওদের এই লাইভ স্ট্রিমিংটা কেন? অনেকে অনেক রকমের অ্যাঙ্গেল আপনারা ভেবেছেন, খুঁজে পেয়েছেন, শুনেছেন, চর্চা করেছেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেহেতু এখনো পর্যন্ত আরজিকর ঘটনার তদন্ত ভিত্তিতে, প্রশাসনিক অ্যাকশনের ভিত্তিতে
সেই ঘটনা পরবর্তী হিংসা কন্ট্রোলের বিষয় কোনো বিষয় যেহেতু পশ্চিমবঙ্গ সরকারকে ভৎসনা করেনি সুপ্রিম কোর্ট, সেরকম কোনো পরিস্থিতি যেহেতু তৈরি হয়নি, সেই কারণে সুপ্রিম কোর্টকে দিয়ে বাংলার সরকারের ভৎসনা করানোর জন্য এই জুনিয়র ডাক্তাররা লাইভের দাবিটা রেখেছিল। একটা ছোট্ট অন্তর্নিহিত রাজনীতি আছে এখানে, বলি কেমন। ওরা বারবার বলছে, দেখুন যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রেস কনফারেন্সটা করে হাত জোর করে বললেন যে হ্যাঁ আমি পদত্যাগ করতেও রাজি আছি, কিন্তু বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি যে আপনারা পরিষেবাটা পাচ্ছেন না, আপনাদেরকে এই দুর্দিন দেখতে হচ্ছে কিছু ব্যক্তি বা সমষ্টির জন্য, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই প্রেস কনফারেন্সটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার পরবর্তীতেই একটা প্রেসের সামনে বিবৃতি দিতে গিয়ে এই জুনিয়র ডাক্তাররা বলেছে যে কিসের শর্ত, আমরা তো কোনো শর্তই দিই। ওরে মিথ্যাবাদী! এই মিথ্যাবাদী জুনিয়র ডাক্তাররা 5 দফার দাবি দিয়েছিল। তার মধ্যে প্রথম দাবি, ইমেলের কপি আছে নির্ভীক উত্তরের কাছে, আমরা একদম ইমেলের কপি থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। 3:49 ভোর রাতে যে ইমেলটি পাঠিয়েছিল জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ইমেল আইডিতে, সেখানে তারা লিখেছিল, রেসপেক্টেড ম্যাম, ফ্রম দ্য প্রেস মিট বাই ডেপুটি হেলথ মিনিস্টার অফ দ্য স্টেট উই কেম টু নো ইউ আর উইলিং টু মিট আস। হাউএভার, দ্য মেল দ্যাট উই রিসিভড ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ at 6:12 p.m. on 10 September 24, there was no such mention. In this regard, we would like to reiterate our central demands. ডিমান্ড মানে কি? দাবি। তাহলে কালকে এই জুনিয়র ডাক্তাররা কেন বললো কোনো দাবি ছিল না, কোনো শর্ত ছিল না? আচ্ছা, আমি কেন বললাম যে সুপ্রিম কোর্টকে দিয়ে বাংলাকে ভর্ৎসনা করানোর জন্য এটা করছিল? বলি এবার। দাবি বলে প্রথম দাবি শুনুন, জাস্টিস ফর অভয়া বলে লিখছে, দিস ইজ নট আ ম্যাটার কনসার্নিং দ্য স্টেট গভর্নমেন্ট, বাট উই ওয়ান্ট দ্য কনসার্নড অথরিটিজ, সিবিআই, সুপ্রিম কোর্ট, টু এক্সপেডাইট দ্য ইনভেস্টিগেশন প্রসেস অ্যান্ড পানিশ দ্য কালপ্রিটস উইদাউট এনি ডিলে। গোদা বাংলায় কি দাঁড়ালো? প্রথম দাবি হচ্ছে জাস্টিস ফর অভয়া। ওরা বলছে ওদের দাবি, আসলে এটা বাংলার, আমাদের মতো বাংলার সাধারণ মানুষের দাবি, আমাদের দাবি, আমরা চাই আমাদের বোনটার জাস্টিস চাই। কিন্তু এরা কি বলছে? এরা বলছে দিস ইজ নট আ ম্যাটার কনসার্নিং দ্য স্টেট গভর্নমেন্ট, মানে এই যে জাস্টিস ফর অভয়া, এই বিষয়ের মধ্যে রাজ্য সরকার, বাংলার সরকারের কোন রকম ভূমিকা এই মুহূর্তে আর নেই, কারণ গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট, সিবিআই এর হাতে। আমরা শুধুমাত্র এটুকুই চাই যে এই ইনভেস্টিগেশন এক্সপেডাইট, মানে দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক এবং জাস্টিস শ্যাল প্রিভেল। এটা হচ্ছে জাস্টিস হোক, এই হচ্ছে ওদের দাবি। এটা কাকে লিখছে? মুখ্যমন্ত্রীকে। তার কয়েক ঘন্টা বাদেই রাষ্ট্রপতিকে যেটা চিঠি লিখে পাঠাচ্ছে, সেই চিঠির মধ্যেই মিথ্যাবাদী জুনিয়র ডাক্তাররা কি লিখছে শুনুন। দেখুন, একদম ভেরি ফার্স্ট প্যারাগ্রাফ, আজ করে এই ঘটনা ঘটেছে অমুক তারিখে। এবার শুনুন, ফর দ্য জুনিয়র ডক্টরস, এটা কিন্তু হচ্ছে আগেরটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা সেই 3:50 চিঠি, ইমেল, আর এখন যেটা পড়ছি এটা হচ্ছে আজকে ওরা চিঠি দিয়েছে রাষ্ট্রপতিকে। দুটো কথার মধ্যে কত ফারাক দেখুন। লিখছে, ইন দ্য লাইট অফ দিস এক্সট্রিমলি আনফর্চুনেট ইভেন্টস, দ্য হেড অফ দ্য অফিসিয়ালস হ্যাড অ্যালিজডলি malhandled the entire forensic and legal proceedings. Sorry. In the light of these extremely unfortunate events, the head of the institution in question, along with the state police and certain state government officials, had allegedly mishandled the entire forensic and legal proceedings with little regard for either the sanctity of the crime scene that was mobbed by several people of infamous repute within the West Bengal medical fraternity, or for the victim parents, coercing them into submission to fit a narrative that suited their interests. মানে এই মিথ্যাবাদী জোচ্চোর গুলো
কেন আমার অধিকার নেই এদেরকে জোচ্চোর বলার? জোচ্চুরি করলে জোচ্চুরি বলবো না? জোচ্চোর বলবো না? এই জোচ্চোর গুলো কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রীকে লিখে পাঠাচ্ছে যে দেখুন আমরা জানি স্টেট গভর্নমেন্টের কিছু করার নেই, আমরা শুধু চাই সুপ্রিম কোর্ট এবং সিবিআই দ্রুততার সঙ্গে তদন্ত নিষ্কেষ করুক। তার কয়েক ঘন্টা বাদে রাষ্ট্রপতিকে লিখে পাঠাচ্ছে জানতে পারবেন না, ভাবতে পারবেন না, এই স্টেট গভর্নমেন্টের কিছু মাথা ক্রাইম সিনটাকে একদম লোকে ভরিয়ে দিয়েছে, ফরেন্সিক এভিডেন্স নিয়ে ছিনিমিনি খেলেছে। তাহলে তোরা কটা মুখে কথা বলিস? কত মুখে কথা বলতে হয় তোমাদের? ডাক্তারি পড়ে মাথা কিনে নিয়েছো, মেধাবী ছাত্র হয়ে মাথা কিনে নিয়েছো। মেধাবী ছাত্র, তুমি মেধা দেখানোর জায়গা পাচ্ছ তার কারণ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের ট্যাক্সের টাকায় তোমার ডাক্তারিটা পড়া হচ্ছে। যাও প্রাইভেট কলেজে যাও, কয়েক কোটি টাকা লাগে, সেখানে সরকারিতে 50, 60, 70 হাজার টাকা লাগে টোটাল কারিকুলামটা শেষ করতে। তুমি যদি মেধাবী হয়ে মাথা কিনে নাও, তাহলে তোমার মেধা দেখানোর জায়গা তৈরি করতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে আমরাও তোমাদের মাথা কিনে নিয়েছি। ইউ ক্যান নট ডিনাই দিস। লেডিখেনি খোর, রসগোল্লা খোর, ধর্ষকের নাম বাড়িয়ে পেট পুজো করা কতগুলো হ্যাংলা লোভী, ছি, সে মনি, ছি। একটা মেয়ের ধর্ষণ, তার মৃত্যু, সেটাকে কেন্দ্র করে নেতা সাজা, রকম রকম রকমারি খাবার খাওয়া, নোংরা, ছি, তু। আর হু আর দিস এলিমেন্টস? ওরা কন্টিনিউয়াসলি ডিসাইড করবে ক্রাইম সিনে কি হয়েছে, কোথায় কি হয়েছে। কেন তাহলে সুপ্রিম কোর্ট কোনো অবজারভেশন করেনি? এরা তো পদে পদে সুপ্রিম কোর্টের এগেনস্টে যাচ্ছে। কি করেছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট এদেরকে পরিষ্কার বলেছিল, স্টেট গভর্নমেন্টকে বলেছিল যে দেখুন জুনিয়র ডাক্তাররা কোঅপারেট করবে, আপনারা কিন্তু তাদের ওপর কোনো ধরনের লিগাল কোনো রকমের পেনালাইজ করবেন না, কোনো অ্যাকশন নেবেন না, ওদের ক্যারিয়ারের যেন কোনো ক্ষতি না হয়। সুপ্রিম কোর্ট মোটা মোটা অক্ষরে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টকে বলেছিল, প্রোভাইডেড 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে এরা কাজে জয়েন করবে। আজকে কত তারিখ? এখন কটা বাজে? কোথায় তারা? লেডিকেনি খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রীকে বলছে ইমেল করে আপনাদের কিচ্ছু করার নেই, আমরা বুঝি, সিবিআই আর সুপ্রিম কোর্ট দেরি করছে তদন্ত করতে, ওটা তাড়াতাড়ি করতে হবে, এটা হচ্ছে দাবি। আর একদিকে যখন এইসব মিথ্যাচারগুলো লাইভ স্ট্রিমিংয়ে করতে পারলো না, তখন হাত কামড়াতে কামড়াতে রাষ্ট্রপতিকে চিঠি করে দিয়ে বলছে ভাবতে পারবেন না, ক্রাইম সিনে সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে। এমনকি এই চিঠির মধ্যে একটা অংশে শুনুন কি লিখছে। কেমন ভাবে এই জুনিয়র ডাক্তাররা, আমি জানি না নিজেদের বুদ্ধিতে নাকি সবটাই এখন আলিমুদ্দিনের বুদ্ধিতে চলছে, যদি এতটা নির্বোধ হয়ে থাকে সেটাও আমি এদের অপরাধ বলেই ধরব। ভুল ত্রুটি অনেক ক্ষমা করা হয়েছে, বাংলার মানুষ অনেক ক্ষমা করেছে, সব সম্মান ওদেরই আছে, পরিবার ওদেরই আছে, আত্মসম্মান ওদেরই আছে, মেধা ওদেরই আছে, অধিকার ওদেরই আছে, প্রতিবাদ ওদেরই আছে, রাগ ওদেরই আছে। আর আমরা কি? আমরা এই বাংলার মানুষ, আমরা কি? আমরা অপরাধ করে ফেলেছি। সেই মাটার উত্তর কে দেবে? যেই মাটা বিক্রমের মা, যেই মাটা বিক্রমকে হারালো, স্ট্রেচার নিয়ে নিয়ে ছুটে ছুটে গেছে। ডাক্তারবাবু একটা বার দেখুন না আমার ছেলেটাকে। কত বড় মিথ্যাবাদী এরা দেখুন। লিখছে, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে লিখছে, ইন দিস টার্বিড অ্যাটমসফিয়ার অফ ফিয়ার, distrust and hopelessness, the junior doctors in West Bengal have been forced to avoid working within the hospital premises and instead have taken alternative modes
টু ডিসচার্জ আওয়ার ডিউটি অফ প্রোভাইডিং হেলথ কেয়ার সার্ভিসেস টু দ্য সিটিজেন্স। আমাকে বলুন তো, ওই আরজি করের বাইরে একটা ওই ক্লিনিক দেখেছিলাম, অভয়া ক্লিনিক, তিলোত্তমা ক্লিনিক বলে চালানো হচ্ছিল। তার বাইরে ওই ক্লিনিক থেকে কোন এই বাংলার সাধারণ মানুষ ন্যূনতম কোনো সার্ভিস পেয়েছেন আমাকে বলুন তো? কোথায় সেই অ্যাপারেটাস? কোথায় সেই ফ্যাসিলিটি? কি নিয়ে ওই ক্লিনিকে তারা বসছে? সিপিএম এর শেখানো বলি? বলছে তারা নাকি দিনের পর দিন রাষ্ট্রপতির কাছে কত বড় মিথ্যাচার করছে দেখুন। বলছে আমরা দিনের পর দিন হাসপাতালের মতো ডিউটি করতে পারছি না বলে বাইরে বসে ডিউটি করছি। আরে তোরা ঝুনঝুনি বাজাচ্ছিস, তোরা মাংস ভাত খাচ্ছিস, রসগোল্লা লেডিকেনি খাচ্ছিস, আর মাঝে মাঝে কিছু রং মাখা ঢং সং তারা কি বলছে, ওখানে পেডেস্টাল ফ্যান দিতে হবে, ওখানে এখন আবার শুরু হচ্ছে কি রেনকোট আর ছাতা দিতে হবে 100টা। কেন ওরা মাইনে পায় না? পকেটের টাকা দিয়ে আন্দোলন করতে কে বারণ করেছে? ওখানে কোকেন কেলেঙ্কারিতে অভিযুক্ত অ্যারেস্ট হওয়া পামেলা গোস্বামী গেছে, কোকেন কুমারী। কোকেন বিক্রির টাকায় খাবার খেতে লজ্জা করে না? শুধু তোমাদের লজ্জা করে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে কথা বলতে? লজ্জা তো করবেই, লজ্জা তো করবেই। আমি আশ্চর্য, বুঝতেই পারছি না। কোনো দরকার নেই আপনার জার্নালিস্ট হওয়ার, কোনো দরকার নেই মেধাবী হওয়ার। একদম একটা মানে একদম সরল থেকে সরলতম, ধরুন তার কাছে কোনো শিক্ষাও নেই, দীক্ষাও নেই, কিচ্ছু নেই, একটা জড় পদার্থ বুঝতে পারছে যে আমাদের বেসিক ফ্যাসিলিটি, আমাদের ফান্ডামেন্টাল রাইট স্বাস্থ্য পরিষেবা, সরকারি স্বাস্থ্য পরিষেবা, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কোথা থেকে পাচ্ছে এত বড় অডাসিটি? তিরাশি সালে জ্যোতি বসু পিটিয়ে তুলে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কিন্তু সেটা। শুধু উনি নামে মমতা নন। এটা বলার জন্য কি হবে? চটি চাটা। তুই যদি কোকেন কুমারীর টাকায় খাবার খেয়ে কোকেন বাজ না হোস, তাহলে মুখ্যমন্ত্রীর সদিচ্ছাটা নিয়ে ভালো কথা বলে আমিও চটি চাটা নই। আর যদি আমাকে চটি চাটা বলতে হয়, তুইও মান, তোরাও মান, যৌথভাবে মান, সমষ্টিগতভাবে মান যে তোরা কোকেন বিক্রির টাকায় খাবার খাস, তোরা কোকেন কুমারীর পয়সায় খাবার খেয়েছিস, তাই তোরাও কোকেন বাজ। মান। নারায়ণ ব্যানার্জির মতো মানুষ মারা প্রমোটার, ডাক্তার কি প্রমোটারও, প্রমোটারের উস্কানিতে চলছিস, তোরাও প্রমোটারের ভাড়া করা বাহিনী। মান। ভগবান তোদের জীব দিয়েছে, আমাদের জীব দেয়নি। নোংরা কথা, খারাপ কথা, আক্রান্ত করা কথা তোরাই জানিস, আমরা জানি না। রাস্তায় একবার যদি নামি, আমি শুধু এই বাংলার প্রশাসনটাকে সম্মান করি, অন্তর থেকে সম্মান করি। আমি চাই না এই বাংলার বুকে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক। আমি চাই না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হাতের বাইরে যাক। তার কারণ এই রাজ্যের প্রতি, এই বাংলার প্রতি, এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তাই আমি চাই না প্রশাসনের জন্য কাজটা কঠিন করে দিতে। না হলে এবার আমরা যদি বাংলার মানুষরা রাস্তায় নামি, তোমাদের রসগোল্লার লেডিকেনি বাপ বাপ বলে পালাবে। মাইন্ডেড। রাষ্ট্র এদেরকে কিছু বলতে যাবে, পোষাবে না। বাংলার মানুষ কিছু বলতে যাবে, এই চটি চাটা, এ কিছু বলতে যাবে, ও কিছু বলে, যে যা বলবে সব উড়িয়ে দেবে। তোরা কে? তোদেরকে কে দিয়েছে এত বড় রাইট? সাত রকম কাণ্ডকীর্তি পাকাবে, কিছু বলতে গেলে পট করে বলে দেবে আমার দিদির বিচার চাই। আরে ওটা আমারও বোন। যেদিন থেকে ঘটনাটা ঘটেছে, দৈনিক 18, 19, 20 ঘন্টা করে কাজ করছি তোদের মতো জানোয়ারদের হাত থেকে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য। তোদের মতো বসে লেডিকেনি আর মাংস ভাত খাচ্ছি না, বিরিয়ানি খাচ্ছি না। আর
তোদের সুমনদের মতো থুতনি ধরে বসে নাটক করছি না সন্ধ্যেবেলায়, আর কারি কারি টাকা গিলছি না। 18, 19, 20 ঘন্টা খাচ্ছি তোদের মতো জানোয়ারদের হাত থেকে রাজ্যটাকে বাঁচানোর জন্য। কত মুখে মিথ্যে কথা বলে। এদের বাবা মায়েদের জন্য আমার খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে এদের বাবা মায়েদের জন্য। কি মিথ্যাবাদী এরা! এদের বাবা মায়েরা দেখে লজ্জিত হবে এদেরকে। মুখ্যমন্ত্রীকে এক কথা বলছে, পর মুহূর্তে রাষ্ট্রপতিকে অন্য কথা বলছে। আর এগুলো এত বড় মিথ্যেবাদী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে বৈঠক না করে যখন মুখ্যমন্ত্রী যখন বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করলেন, তারপরে এরা প্রেসের সামনে এসে বলল, কই আমাদের তো কোনো কথা বলারই ছিল না, কোনো সাবজুডিস ম্যাটারে কোনো কথা আমরা বলতামই না। অথচ প্রথম দাবিটাই ওদের লিখিতভাবে ছিল অভয়ার জাস্টিস। আর কি বলতো না বলতো আজকে রাষ্ট্রপতির চিঠিতে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। কেন চেয়েছিল লাইভ স্ট্রিমটা করাতে? সাবজুডিস ম্যাটারগুলোকে নিয়ে কথা বলবে। আর কে শতরূপ ঘোষকে? কে শতরূপ ঘোষ কালকে একটা চ্যানেলে বসে বলছে, সম্ভবত জি 24 ঘন্টা, সেখানে বসে বলছে যে আরে সাবজুডিস ম্যাটার, যেই ম্যাটারটা নিয়ে সুপ্রিম কোর্ট স্বয়ং লাইভ স্ট্রিম করে কথা বলে, সেই ম্যাটার নিয়ে কথা বলতে কি আছে? আচ্ছা, যদি এই লজিকটাই ঠিক ধরি, তাহলে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ায় যদি রায় দিতে পারে, যদি জজ সাহেবই রায় দিতে পারেন, তাহলে শতরূপ ঘোষই রায় দিয়ে দিক। তুলনাটা তো এরকমই। আপনি যদি আমায় বলেন ইয়ার কি মারছি, ইয়ার কি শুরু করলো কে? শতরূপ। শতরূপ বলছে স্বয়ং সুপ্রিম কোর্ট যদি লাইভ স্ট্রিম করতে পারে সাবজুডিস ম্যাটারে, তাহলে কেন এই ডাক্তাররা লাইভ স্ট্রিম করতে পারবে না সাবজুডিস ম্যাটারে? আরে ডাক্তাররা লাইভ স্ট্রিম করতে পারবে না, সরকার লাইভ স্ট্রিম করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে সে অধিকারটা আছে, অন্য কারো সে অধিকারটা নেই। আপনারা কেউ ভাববেন না যে এরা বুঝতে পারছে না, সব বুঝতে পারছে। এরা আপনাদেরকে বুঝতে দিচ্ছে না যে এরা বুঝতে পারছে। আপনাদেরকে এটা বুঝতেই এরা দেবে না যে এরা সবটা বুঝেও না বোঝার ভান করছে, ভাওতাবাজি নাটক করছে। সারা ভারত জুড়ে বলা হয় এসমা, রাজস্থানে বলা হচ্ছে আর এসমা, উত্তরপ্রদেশে এসমা কেমন ভাবে ইম্পোজড হয় সকলে জানে। বাংলা এখনো এসমা করেছে? এসমা করলে কি কি করা যায়? এসমা লাগু করে দেওয়া মানে, এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট লাগু করে দেওয়া মানে জুনিয়র ডাক্তারদের এই অবস্থান, এই আন্দোলন প্রথমত নিষিদ্ধ ঘোষণা হবে। এবার আপনি বলবেন আমরা মানি না, ওইসব বললে চোয়াল ঠান্ডা করে দেবে কে? সংবিধান। সংবিধান দেশটাকে আগলানোর জন্য, দেশটা সিপিএম দিয়ে আগলানো হয় না, দেশটা সংবিধান দিয়ে আগলানো হয়। সংবিধান মানে ভারতের সংবিধান, তাদের সংবিধান না যে বলেছিল চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, তাদের সংবিধান না, এই ভারতবর্ষের পবিত্র সংবিধান। এই আন্দোলন কোট আনকোট আন্দোলন, বিরিয়ানি আন্দোলন, এই নিষিদ্ধ ঘোষণা হবে, প্ররোচনা যারা দিচ্ছে গ্রেপ্তার হবে, ডিসিপ্লিনারি এবং লিগাল দু ধরনের অ্যাকশনই নেওয়া যাবে। এসমা কে এই অধিকার দিচ্ছে সরকারকে? সংবিধান। এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে? করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন করেননি? কালকেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছোট ছোট ভাই বোনগুলো আমার, রাষ্ট্রপতির কাছে চিঠিতে এরা এটা বলতে পারলো যে এনআরএস এ 2019 সালে কি হয়েছিল, তার প্রেক্ষিতে কি গন্ডগোল হয়েছিল। একবারও এটা বললো না যে নেগলিজেন্সের জন্য পেশেন্টগুলো মারা গেছিল, সে কথাটা একবারও বললো না। কোন মারা যাওয়া, কোন 75 বছরের মানুষের মৃত্যু থেকে উৎস হয়েছিল ওই গন্ডগোলের, সেটা তো একবার বললে না। তার জন্যে কোন ডাক্তারের নেগলিজেন্স ছিল, কর্তব্যে গাফিলতি, সেটা তো বললে না ভাই। হ্যাঁ, যে ডাক্তারের গুরুতর আহত হয়েছিলেন, যে ডাক্তার যার প্রাণ চলে গিয়েছিল, তাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা, শ্রদ্ধা।
বারবার প্রক্সি। মুখ্যমন্ত্রী ডাকলে বেরিয়ে বলছে আমরা হতাশ। আরে কেন হতাশ? কিসের হতাশ? মুখ্যমন্ত্রী 2 ঘন্টা বসে থাকলেন, হতাশ হওয়ার কথা ওনার, হতাশ হওয়ার কথা গোটা বাংলার মানুষের। আর হতাশ হচ্ছে কারা? যারা ওখান থেকে ফিরে এসে বিরিয়ানি খাবে। আবার একজন বলছে আমি গাঙ্গুলি বাগান থেকে এসছি, আমি সকালবেলা ঠাকুর পুজো করে এই ঠাকুরদের দেখতে এলাম, ওনারাও তো ভগবান। আমি এতদিন জানতাম আমি আস্তিক, কিন্তু ভগবানের সংজ্ঞা যদি এটা হয় তাহলে এই মুহূর্ত থেকে আমি নাস্তিক। আমি বিশ্বাস করি না ভগবানের সংজ্ঞা এটা হতে পারে যে একজন ধর্ষিতা, একজন প্রাণ হারানো মানুষের নাম করে, সেই নাম ভারিয়ে সুস্বাদু খাবার খাওয়া যায়, দিনের পর দিন উপঢৌকন পাওয়া যায়, ঝুনঝুনি বাজিয়ে নাচা যায়, এটা ভগবানের সংজ্ঞা হতে পারে না। সরি, পেশেন্ট মরে যাক, আমি আমার রাজনৈতিক পৃষ্ঠপোষকদেরকে কিছুতেই কষ্ট দেব না, এটা যারা ভাবে তারা ভগবান হতে পারে না। সরি, এটা যদি রাষ্ট্রও আমায় মানতে বলে আমি মানবো না। সরি, অমান্য করার সব অধিকার কি ওদের আছে নাকি? আমাদেরও আছে। আজকে বুঝতাম, আপনারাও ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে কোনো কারোর যে কোনো বক্তব্য থাকতে পারে, এবং আমি মনে করি আরজি করে জুনিয়র ডাক্তারদের সব থেকে বেশি বক্তব্য থাকা উচিত। তার কারণ ঘটনার কেন্দ্রস্থল ওই আরজি কর, মেয়েটার সঙ্গে পাশবিকতা ওই আরজি করে হলো, কিন্তু ওরা বলছে ওরা নাকি কাজে যোগ দেওয়া, রাষ্ট্রপতিকে লিখে পাঠিয়েছে যে কাজে যোগ দেওয়ার সাহস পাচ্ছে না, তার কারণ সিকিউরিটি নেই। প্রথম কথা, বর্তমানে ওখানে সিকিউরিটি দিয়ে রেখেছে সেন্ট্রাল ফোর্স, তাহলে ওরা কাকে ডিফাই করলো? কেন্দ্রীয় সরকারকে ডিফাই করলো। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল এনেছেন, কোনো ক্রাইম হলে, কোনো রেপ, কোনো অ্যাসিড অ্যাটাক হলে সেটাকে শক্ত হাতে দমন করার জন্য অপরাজিতা বিল এসে গেছে। পাশাপাশি রাত্রিরের সাথী বলে একটি স্কিম চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনায় এই বাংলায়, যেখানে স্পষ্টত বলা হয়েছে ততজন মহিলা কর্মী নাইট ডিউটি করবেন যারা নাইট ডিউটি করতে চান, এবং তাদের সংখ্যা অনুপাতে উপযুক্ত পরিমাণে মহিলা পুলিশ এবং সিকিউরিটি উপস্থিত থাকবেন। তাহলে তোরা একবার কর্মবিরতি শেষ করে কাজে ফিরে একবার দেখ যে রাত্রিরের সাথে স্কিম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রাখেন কিনা। যদি না রাখেন, পরদিন থেকে আবার যেও তোমরা কর্মবিরতিতে, তখন হয়তো বাংলার মানুষকে সঙ্গে পাবে। কিন্তু বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন। আরজি করের জুনিয়র ডাক্তারদের বাড়তি বক্তব্য থাকতে পারে, কারণ তারা চোখের সামনে যে মেয়েটাকে রোজ দেখেছে সেই মেয়েটার সঙ্গে এই পাশবিকতা হলো। তার মানে এই নয় যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তারা দিনের পর দিন অভিনয় করে যাবে, এবং তারা বলছে আমাদের ওই চেয়ারটার উপর বিশ্বাস আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আছে বলেই আমরা এসেছিলাম। অথচ আসার আগ মুহূর্ত পর্যন্ত স্লোগান দিয়েছে, মিডিয়া আর্কাইভ সাক্ষী। কখনো মুখ্যমন্ত্রীকে ডাইনি বলছে, কখনো বলছে ধর্ষক মুখ্যমন্ত্রীর আত্মীয়, বলতে বলতে চিফ জাস্টিসের স্ত্রীকে নিয়েও কটূক্তি করেছে এরা। তারা বলছে মুখ্যমন্ত্রীর ওপর তাদের আস্থা আছে। বিশ্বাস করেন এসব ছেলে বোলানো কথা? এরা মনে করছে এরা বিরাট বড় রাজনৈতিক সব হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে লাগবে না, কোনো জনপ্রতিনিধিকে লাগবে না, সামান্য পার্টি অফিসে বসা লোক যদি একদম 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 তৃণমূল স্তরের কর্মী যদি রাজনীতি করে, ছড়িয়ে ফেলবে, তোমরা ছড়িয়ে ফেলবে। ওই জন্য রাজনীতি বাংলায় খেলতে যেও না। বাংলা রাজনীতিটা অনেক বছর আগে, অনেক দশক থেকে জানে, তোমরা শেখাতে যেও না বাংলাকে। বাঙালকে হাইকোর্ট দেখিও না বলেন, সেরকম বাঙালিকে রাজনীতি শিখিও না। ওসব রাজনৈতিক কথাবার্তা বলো না, মানুষ হাসছে, হো হো করে হাসছে। যারা নাকি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ছুটে এসেছিলাম, এই কালকেই ডাক্তাররা বলেছে, যখন মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করে দিলেন তারপরেই বলেছে যে আমরা ছুটে এসেছিলাম সমাধানের জন্য, কাজে যোগ দেওয়ার জন্য। অথচ
মিডিয়া আর্কাইভ সাক্ষী আছে, ওরা বাসে ওঠার আগে নবান্নে যাবে বলে বাসে উঠছে যখন সল্টলেক থেকে, তার আগে যে শেষ প্রেস কনফারেন্সটা করেছে, স্পষ্ট মোটা মোটা অক্ষরে সেখানে তারা জানিয়েছিল আমরা সমঝোতা করতে যাচ্ছি না, যাব, কথা বলবো, কোনো সিদ্ধান্ত জানাবো না, ফিরে আসব, নিজেদের মধ্যে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত। তাহলে পরে মিথ্যে কথা বলছিস কেন? না না, আমি বলছি যখন বলবে তাহলে পুরোটাই এক কথাই বলুক, পরে আবার মিথ্যে কথা কেন? প্রথমে বলছে আমি যাচ্ছি, আমি কোনো সমঝোতা করব না, আমি যাব, আমার তেল আমি মেনটেন রাখবো, আমি ওখানে কথা শুনবো, শুনে আমি চলে আসবো, এসে আমি আমার হারমাদদের সঙ্গে কথা বলবো, আলিমুদ্দিনকে জানাবো, আর বর্ডারের এপাশ ওপাশ থেকে যারা টাকা পাঠাচ্ছে তাদের জানাবো, তারা যদি রাজি হয় তখন আমি ধর্মঘট তুলব। মানেটা তো তাই। আর নবান্নে দাঁড়িয়ে প্রেস করে বলছে ছুটে এসেছিলাম আমরা সমাধান সূত্র খোঁজার জন্য। লজ্জা করে? এক মুখে কত কথা ভাই। এমন যদি কোনো ওষুধ থাকে যে ওষুধটা খেলে নিজেকে নিয়ে নিজের লজ্জা হয় না, সে ওষুধটার দাম বলো, আমি টাকা পাঠাচ্ছি, আরো একটু কিনে নাও, তোমাদের খাওয়া দরকার সেই ওষুধ। সিপিএম এর খেলাটা বোঝার চেষ্টা করুন, সূক্ষ্ম খেলা। একদম শুরুতে ওরা বলে না ক্যাপ্টেন সব আগলালো, ওদের একটা ক্যাপ্টেন আছে, কি নাম? মীনাক্ষী। আর একটা নুনও আছে, ওটার নাম ক্যাপ্টেন কুক, মিলিয়ে ফেলবেন না দুটোকে। মীনাক্ষী প্রথমে নাকি আরজি করের এই আন্দোলনের মোড়টা পুরো এরকম শক্ত হাতে ঘুরিয়ে দিল। প্রথমে এই গল্পটা চললো 3 দিন, পাবলিক খেলো না। চতুর্থ দিনে এলো 14ই আগস্ট মধ্যরাতে রাত দখল। সাধারণ মানুষের আড়াল থেকে ডিওয়াইএফআই, এসএফআই, সিপিএম এর পতাকা এবং নেতা নেত্রীদের মুখগুলো টুকুস করে বেরিয়ে এলো। পাবলিক সেটা দেখলো, খেপলো, ফিরে চলে এলো, বিমুখ হলো। মানে পাবলিক আবারও কোট আনকোট খেলো না। তারপরে এলো ফুটবল। একেবারে ইস্ট বেঙ্গল মোহনবাগান এমন ভাবে এক হয়ে গেল যে এদিকে লাল হলুদ নয়, লাল মেরুন আর সবুজ হলুদ দুটো জার্সি হয়ে গেল। হলো তাতে নাকি মোহামেডানও ঢুকে গেল। শেষের দিকে আবার শুনছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডও আসছে নাকি, আর রিয়াল মাদ্রিদ। পৌঁছতে পৌঁছতে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পাবলিক কোট আনকোট খেলো না। এরপর শুরু হলো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তক নর্তকী, উকিল বাবু, লেখক বাবু, কবি বাবু, সকলের মিছিল। সেখানে কেউ হাসলো, কেউ আড়ালে মুখটা করে একটু হালকা লিপ টাচ করে নিল, কেউ একটু মুখে পাফিং করে নিল, ক্যামেরায় বেরিয়ে গেল। পাবলিক আবারও কোট আনকোট খেলো না। এরপর শুরু হলো বিক্ষিপ্ত রাত দখল। হারমাদরার লোক জোগাড় করতে পারছে না, এবার দেখছে কি করা যায়, কি করা যায়। লাস্ট এসে পড়লো সেই, আরে যদি রাস্তায় বসেই করতে হতো, তোরা বারবার বলছে আমরা 34 দিন করছি, 34 দিন রাস্তায় বসে আছো তোমরা, ছাগলামি করার জায়গা পাও না। আরজি করের ভেতরে বহাল তবিয়তে ছিল তো। এই 2 দিন হলো, 3 দিন হলো রাস্তায় বসেছে। সিপিএম বারবার কি করছে, কখনো নর্তক নর্তকীদের পিছনে লুকাচ্ছে, কখনো লেখক কবিদের পিছনে লুকাচ্ছে, কখনো ইস্ট বেঙ্গল মোহনবাগানের পিছনে লুকাচ্ছে, কখনো ডাক্তারদের পিছনে লুকাচ্ছে। এক একবার এক একজনের পিছনে লুকোচ্ছে, কারণ মুখ দেখানোর সাহস এদের নেই। হারমাদ, উন্মাদ, জল্লাদ। বুদ্ধ ভট্টাচার্য মারা গেছে, দুঃখ করবে করো, গোটা বাংলাকে দিয়ে অসুচ পালন করানোর কি আছে? কেন? বুদ্ধ ভট্টাচার্য কি করেছে বাংলার জন্য? কটা মানুষ মেরেছে, আর কি করেছে? কোনটা করেছে বুদ্ধ ভট্টাচার্য? এবার আপনি সব দোষটা সিপিএম কে দেবেন, সেটাও ভুল। দেখুন, বিজেপির এত যোগ্যতাই নেই, ওদেরকে শুধু শুধু গালাগালি দিয়ে ব্যতিব্যস্ত করবেন না। ওদের যোগ্যতাই নেই, ওদের ওই কোকেন কুমারী অব্দি যোগ্যতা, ওসব ছেড়ে দিন। আমি বলছি সিপিএম এর কথা, সিপিএম এরই একার দোষ তা না। এই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করেছে, সব ভালো ছেলে মেয়ে, কিন্তু ভালো ভালো ছেলে মেয়ে। শিক্ষা সবকিছুর মাপকাঠি হয় না, কিন্তু শিক্ষিতও তো বটে এরা।
সুতরাং এরা কিন্তু বোকা নয়। আপনি বলবেন যে এরা বোকা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এদেরকে ভুল বুঝিয়ে সিপিএম করিয়ে নিচ্ছে। নাথিং লাইক দ্যাট। কিচ্ছু ভুল বোঝাচ্ছে না, এদেরকে এদের ফায়দাটা বুঝিয়েছে সিপিএম। এরা ফায়দাটা বুঝেছে। রাষ্ট্রপতিকে লিখে পাঠিয়েছে 2019-20 ঝামেলার সময় এনআরএসে 300 ব্রাইট ডাক্তার নাকি রেজিগনেশন দিয়েছিল। ওরে খোকন, ওই সাদা কাগজে সই করে দেওয়াকে সরকারি রেজিগনেশন বলে না। কোন স্কুলে পড়তে? আজ বাধ্য হয়ে নির্ভীক উত্তরের তরফে রাষ্ট্রপতিকে একটি লিখিত আবেদন করি। তার প্রতিলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের কাছেও আমরা পাঠিয়েছি। সেখানে আমরা জানাতে বাধ্য হই যে পার্শ্ববর্তী একটি দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিস্থিতি এবং তাতে হওয়া কিছু মেজর চেঞ্জেসের থেকে অনুপ্রাণিত হয়ে কিছু এমন ভারত বিরোধী শক্তি আমার দেশের ভেতরের কিছু শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষকে, নাগরিককে ভুল পথে চালিত করছে। বিভিন্ন রকম সহায়তা, যার মধ্যে আর্থিক সহায়তা অন্যতম, তার মাধ্যমে যে আমার দেশের ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছে, আমরা ন্যূনতম রাষ্ট্রীয় পরিষেবাগুলো পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন জানাতে বাধ্য হয়েছি যে দেশের বাইরে থেকে ইন্ধন যোগানো হচ্ছে এবং দেশের ভেতরের কিছু কমিউনাল ফোর্স তাদেরকে সাহায্য করছে তথাকথিত শিক্ষিত সমাজকে দিয়ে হিংসা ছড়ানোয়। রাষ্ট্রপতি ম্যাডাম প্রেসিডেন্টের কাছে আমরা লিখিত আবেদন করতে বাধ্য হয়েছি যে সুপ্রিম কোর্টকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র এই শিক্ষিত সমাজ দেশের ভেতরের এবং বাইরের অ্যান্টি ইন্ডিয়া ফোর্সদের সাহায্যে করছে, তাই দেশের এই সংবিধানের, এই গণতন্ত্রের জন্য অত্যন্ত চিন্তার, উদ্বেগের এবং আমরা সকল নাগরিকরা ভীষণভাবে উদ্বিগ্ন যে এরা কোনোভাবে কোনো এমন অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করাতে চাইছে যা হয়তো আমার দেশের জন্য, আমার মাটির জন্য সুখকর হবে না। মাননীয় রাষ্ট্রপতি ম্যাডাম প্রেসিডেন্টের কাছে নির্ভীক উত্তরের তরফে আমি অনিন্দ চৌধুরী ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে লিখিত আবেদন জানাতে বাধ্য হই যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসমা প্রয়োগ করছেন না, কিন্তু আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন রেখেছি যে সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির তরফে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে নেওয়া হোক। কারণ এরা এখন চাইছে কোনোভাবে রাজ্য যদি এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়, রাজ্যকে ফার্দার ভিলেন সাজাতে এদের সুবিধা হবে। কিন্তু যেভাবে প্রতিনিয়ত ভারত বিরোধী বিভিন্ন অ্যাক্টিভিটিতে এরা জড়িয়ে পড়ছে, সুপ্রিম কোর্টের বিরোধ করা মানে ভারতের বিরোধ করা, চিফ জাস্টিসের নির্দেশের বিরোধ করা মানে এই দেশের সঙ্গে দেশদ্রোহিতা করা, এগুলো যেভাবে যে আকারে এরা করছে তাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন যে পার্শ্ববর্তী কোনো দেশে হওয়া কোনো সাংঘাতিক ঘটনার প্রতিফলন আমার দেশে না হয়। বাংলার একজন নাগরিক, দেশের একজন নাগরিক হওয়ার সুবাদে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করেছি, আমি অনিন্দ চৌধুরী, আমি দায়বদ্ধ ম্যাডাম প্রেসিডেন্টকে এগুলো লিখিত জানাতে। এবং প্রথম থেকে আমরা সকলে বলছি, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে ওদের দাবি বিচারের নয় চেয়ারের। তার সব থেকে বড় প্রমাণটা কি জানেন? জানেন কি সব থেকে বড় প্রমাণ? যখন থেকে গতকাল সন্ধ্যায় প্রেস কনফারেন্স চলাকালীন, নবান্নের কনফারেন্স রুম থেকে প্রেস কনফারেন্স চলাকালীন যে মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি পদত্যাগ করতেও রাজি, এদের সমস্ত যতজন অ্যান্টি এলিমেন্ট
সবার বক্তব্যটা তিলোত্তমা, অভয়া, বিচার, সঞ্জয় রায়, সুপ্রিম কোর্ট এসবে আর নেই, সবাই সেকেন্ডের মধ্যে চলে এলো। তাহলে কবে পদত্যাগ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা ফাঁদ পেতেছিলেন, দেখুন কেমন ভাবে এই পিঁপড়েগুলো লাভের গুড় খেতে গিয়ে ফাঁদে পড়ে গেল। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পদত্যাগ করতে রাজি, সে মুহূর্ত থেকে বিচারের বাণী আর এদের মনে নেই। সে মুহূর্ত থেকে এদের একটাই ন্যারেটিভ, কবে পদত্যাগ করছেন, কখন পদত্যাগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুবক্তা হওয়া সম্ভব না, নইও, হতে চাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্তভাবে যেটা বলার সেটা গতকালকে বলে দিয়েছেন, কিন্তু কিছু জিনিস, তিনি তো এ রাজ্যের প্রধান, হয়তো তিনি অনেক কথা বলতে চান, বলতে পারেন না, কিন্তু বাংলার নাগরিক বলতে পারে। যদি কোনো নাগরিকের এই অধিকার থাকে যে মুখ্যমন্ত্রীকে ডাইনি বলবে, খুনের হুমকি দেবে, এমন কথা বলবে যে মুখ্যমন্ত্রীর গলা দিয়ে নাকি রক্ত উঠে যাবে, এত নির্মম এরা, এদের বাবা মায়েদের জন্য কষ্ট হয়, এদের মায়েদের জন্য কষ্ট হয়। আমার মায়ের ওপর রেগে গেলেও হয়তো এরকম কথা বলে নিজের মাকে, আবার নিজেদেরকে ডাক্তার বলে। একজন ধর্ষিতা, খুন হওয়া একজন নারীর নাম ভারিয়ে বিরিয়ানি, মিষ্টি, রকমারি, চা, বিস্কুট, ফ্রুট জুস, রেনকোট, ছাতা সবই চলছে। তাহলে ওদের যদি এতটা অধিকার থাকে, আমাদের কেন অধিকার থাকবে না বলুন তো? কেন 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 আমাদের অধিকার থাকবে না? কেন না আমরা ডিফেন্সিভ? কেন আমায় বলুন তো? না আমরা ডিফেন্সিভ তার কারণ এই রাজ্যটার প্রতি আমরা দায়বদ্ধ, এই রাজ্যটার ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করার প্রতি আমরা দায়বদ্ধ, কিন্তু সেটা তো আমাদের কোনোভাবে উইকনেস হতে পারে না। এই রাজ্যের প্রতি আমার দায়বদ্ধতা, এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা, সেটা আমার স্ট্রেংথ হতে পারে, সেটা আমার উইকনেস হতে পারে না, আমার দুর্বলতা হতে পারে না কোনোভাবে। তাহলে আমরা এত ডিফেন্সিভ কেন? ওরা বলবে, মানে ওরাই মারবে, আমরা শুধু গোল সেভ করব কেন? চলুন না মাঠে নামি একবার। আমি কথা দিচ্ছি 300 মিটারের থেকে বেশি কাছে যাব না, 300 মিটার দূরে থাকবে বাংলার কয়েক লক্ষ মানুষ। এই আঁচ যদি সহ্য করার অকাত ওদের থাকে, আমি বলবো রাস্তায় বসো, থাকো, তুলো না, কর্মবিরতি তুলো না, থাকো রাস্তায়। এবার বাংলা আসছে, বাংলার কয়েক লক্ষ মানুষ যাদের ঘরের ছেলে মেয়েরা মারা গেলে তোমরা বলছো আমরা অনেক বড় আন্দোলনে আছি, ছোট ব্যাপার নিয়ে মাথা ঘামাতে পারবো না, এবার তারা জবাবদিহি চাইতে আসছে। আর জাস্টিস কার চাও? আজকে বৃষ্টি হয়েছে কলকাতায়, এবার ধরুন আমি যদি সকালবেলায়, যে সময় থেকে মেঘ করছে, কালো হয়ে আসছে আকাশ, সেই সময় যদি আমি ছাদে একটা হারমোনিয়াম নিয়ে গিয়ে গান গাইতে বসতাম, আমি গান গাইছি, তার মধ্যেই বৃষ্টি নামলো, তাহলে কি হতো? আমি তানসেন হয়ে যেতাম, আমি গান গেয়েছি বলে বৃষ্টি হয়েছে। এরা ঠিক এইরকমই ছেলে খেলার মধ্যে তানসেন সাজার চেষ্টা করছে। কলকাতা পুলিশের তদন্ত রিপোর্টে শিলমোহর ইতিমধ্যে দিয়ে দিয়েছে সিবিআই। স্বতঃপ্রণোদিতভাবে কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন চালাচ্ছে সুপ্রিম কোর্ট, তার নিচে সিবিআই ইনভেস্টিগেট করছে, ক্রিমিনাল প্রসিডিং শুনছে লোয়ার কোর্ট। সমস্ত বিষয়বস্তু থেকে একটা জিনিস স্পষ্ট, সঞ্জয় রায়ের ফাঁসি আর বাস কয়েকটা দিনের অপেক্ষা। এই হেন মুহূর্তে আসল যে তদন্ত রিপোর্ট, যার উপর ভিত্তি করে আসল অপরাধী প্রতিদিন এক পা করে এগিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে, তাদেরকে নোংরা আক্রমণ করে, নোংরা কথা বলে, আর সেই সরকারের সঙ্গে অসহযোগিতা করে রাস্তায় বসে বিরিয়ানিকে যদি এই জুনিয়র ডাক্তাররা মনে করে যে ইতিহাসের পাতায় জাস্টিস চাওয়ার নামে ফাঁসির পরে স্বর্ণাক্ষরে নিজেদের নাম নথিভুক্ত এরা করবে, মূর্খের স্বর্গে বাস করছে এরা। সেটাই হতে চলেছে, যেটা হওয়ার ছিল সেটাই করছে সুপ্রিম কোর্ট, যেটা তদন্ত রিপোর্ট থেকে উঠে আসছে, এবং তদন্ত রিপোর্ট বারংবার খতিয়ে দেখেও যেটা পাওয়া যাচ্ছে। তা সত্ত্বেও আজকেও এরা বলে যাচ্ছে শুধুমাত্র আসল রেপিস্ট এবং মার্ডারার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এরা বলে যাচ্ছে। কি স্বার্থ দেখুন, একটা মেয়েকে মেরে ফেললো ধর্ষণ করে, সেই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এরা আজকে রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে গিয়ে বলছে এরা সঞ্জয় রায়কে ছেড়ে দাও,
সঞ্জয় রায়কে ছেড়ে দাও, এই তো এদের বক্তব্য। মুখে বলছে না, আরে সব কি মুখে বলতে হয় নাকি? এরা বলছে তো তদন্ত প্রক্রিয়া ভুল, তার মানে কি অ্যারেস্টটাও ভুল, তার মানে কি সঞ্জয় রায় নির্দোষ। তার মানে বুঝতে পারছেন এই বাংলার তিলোত্তমা, এই বাংলার অভয়াকে যারা চোখ গেলে দিয়ে মেরে দিল ধর্ষণ করে, সেই মেয়েটার ওই ধর্ষকটাকে, খুনিটাকে এই জানোয়ারগুলো বাঁচাতে চাইছে। আর আপনি প্রশ্ন তুলবেন না কেন? আপনার ভয় করে? আমার ভয় করে না, আমার কোনোভাবেই ভয় করে না। আমি নারায়ণ ব্যানার্জিকে খোলা বলছি, প্রমোটার ডাক্তার হারমাদ নারায়ণ ব্যানার্জি সাবধান হয়ে যাও। নারায়ণ বলেছে বাংলার পুজো কমিটিদের নাকি অসুবিধা করে দেবে। যদি তোমরা পুজো কমিটির অসুবিধা করতে চাও, এই বাংলার মানুষ ওই পুজো কমিটিদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। তোমাদের গরম গরম ভোগ খাওয়াবো, কথা দিলাম নারায়ণ ব্যানার্জি, গরম গরম ভোগ খাওয়াবো। সবটা ছেলে খেলার জিনিস নয়, সব জায়গায় আলিমুদ্দিন খেলা চলে না। আবারও সাবধান করে বলছি, শুধুমাত্র এই রাজ্যের প্রশাসনকে আমরা সম্মান করি এবং আমরা চাই না কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক। না হলে যদি আমরা রাস্তায় নামি, তাহলে ওই বিরিয়ানি, মাংসভাত, লেডিকেনি, রসগোল্লা বাপ বাপ বলে পালাবে। আমার বোনটার বিচার, আমার বোনটার ধর্ষকের খুনির বিচার যেখানে হওয়ার সঠিকভাবে হচ্ছে, তার নাম ভারিয়ে তোরা যারা রাস্তায় বসে গান্ডে পিণ্ডে গিলছিস, তোদের লজ্জা লজ্জা লজ্জা। যদি মনে হয় প্রতিবাদ করুন, যদি মিনমিন করতে হয় নির্ভীক উত্তর দেখা ছেড়ে দিন। যারা মিনমিন করে নির্ভীক উত্তর তাদের জন্য নয়। সত্যিকারের সত্যি কথাগুলো যদি বুক ঠুকে বলার অধিকার থাকে, অকাত থাকে, তাহলেই নির্ভীক উত্তরটা দেখবেন, না হলে আমার বা নিজের সময় নষ্ট করবেন না। আর তারা যারা মনে করছে আমার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো জায়গায় কোনো মামলা, কোনো এফআইআর, কোনো জিডি দায়ের করবে, আমি বলছি করুন। আমি যে কথাগুলো নির্ভীক উত্তরের পর্দায় লাইভ স্ট্রিমিং এ আজকে বললাম, আমি চাই আদালতের অলিন্দে আরো সশব্দে এই কথাগুলো বলতে, যাতে তোদের মুখোশগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে আমি মাটিতে ফেলতে পারি। এই বাংলার মাটিকে নিষ্কলুষ রাখার জন্য যদি মানববোমা হতে হয়, আমি মানববোমা হতে রাজি আছি। আইনের প্রেক্ষিতে বললাম। আবার গায়ে বোম বেঁধে কাউকে জড়িয়ে ধরবো এরকম মূর্খামি করতে যেও না। রুচি আর উদ্যম খেতে খেতে তো মাথাটায় ঝামা হয়ে গেছে। ডাক্তার, ডাক্তারদের নিয়ে 101 এমন কথা বলা যায়। এই ডাক্তারদের ভিকটিম প্রতি ঘরে একটা করে আছে সারা দেশে, প্রতি ঘরে একটা করে। কেউ কিছু বলেছে? তাও আমরা বলি ডাক্তাররা ভগবান, কারণ আমরা মানি। কিন্তু যদি কেউ ভগবান হওয়ার সুবাদে অহংকার করে শয়তানের মতো কাজ করে, সেই অসুর বধ করার মতো দুর্গা এই বাংলার বুকে আছে, ভুলে যেও না কেউ। পানিহাটি, সিতির মোড়, বেলঘরিয়া, কামারহাটি, এখানকার সাধারণ মানুষকে বলছি জাগ্রত হন। জমায়েত দেখলে গিয়ে তাদের আইডেন্টিটি জিজ্ঞাসা করুন। কেন অটোওয়ালারা অটো চালিয়ে যে টাকাটা পায় সেটা দিয়ে তার বাচ্চার খাবার হয় না, বেবি ফুড হয় না? কিসের জন্য দিনের পর দিন দমদম চিড়িয়া মোড়, সিতির মোড়, পানিহাটি ট্রাফিক মোড়, বেলঘরিয়া, বিরাটি মোড়, যাদবপুর অবরুদ্ধ কেন থাকবে? ডানলপ থেকে চুচুড়া, দক্ষিণ থেকে পশ্চিম, উত্তর পূর্ব সব কেন কেন অবরুদ্ধ কেন থাকবে? এলাকার সাধারণ মানুষকে বলছি জাগ্রত হন। এসব অবরোধ ফবরোধ দেখলে সোজা গিয়ে জিজ্ঞাসা করুন, এই তুমি কে? কে তুমি? কি দাবি তোমার? যাও সুপ্রিম কোর্টের বাইরে যাও, চলো যাও,
সুপ্রিম কোর্টের বাড়ি গিয়ে বিচার চাও, যাও সিজিও কমপ্লেক্সে যাও। আমার এলাকা কেন করছো? ছোট ব্যবসায়ীরা না খেতে পেয়ে মরার দিকে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা জাগ্রত হন। দোকানের বাইরে ভিড় দেখবেন, জমায়েত দেখবেন, বেরিয়ে আসুন, ফোন করুন আমাদেরকে, আমরা পৌঁছাবো। পাড়ার লোক চিৎকার করে ডাকুন, আমার ব্যবসা বন্ধ করে দিল, আমার ব্যবসা বন্ধ করে দিল বলে ডাকুন, লোককে ডাকুন। আর যদি শাসক হোক বিরোধী হোক, কোন এলাকার নেতা যদি সেদিন আপনার পাশে না দাঁড়ায়, নামটা নিজের কাছে লিখে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদিন জিজ্ঞাসা করবেন যে সেদিন কাকে পাশে পাওনি, সেদিন তার নামটা মোটা মোটা অক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেবেন, সে যে দলের যেই হোক না কেন। আমি প্রতিটা এলাকার বাসিন্দাদের, প্রতিটা পুজো কমিটিকে, প্রত্যেকজন ছোট বড় মাঝারি ব্যবসায়ীকে, সকলকে বলছি 8584040656 আমার নাম্বার। জমায়েত দেখলেই ফোন করুন, চতুর্দিক থেকে আমরা সবাই যাব, আমরাও দেখবো কত জমায়েত করতে পারে সিপিএম। মানুষের জমায়েত হলে ওই জমায়েতের অংশ হতে আমরা যেতাম। সিপিএম এর জমায়েত রুখে দেওয়ার অকাত এই বাংলার আছে। একটা 34 বছরের সরকারকে আমরা রুখে দিয়েছি, আর ওই 200-300 জমায়েত রুখতে আমাদের 5 মিনিট লাগবে। প্রত্যেকটা পুজো কমিটিকে বলছি, আপনাদেরকে কেউ হুমকি দিলে প্রশাসনকে জানান, মুখ্যমন্ত্রীকে জানান, সোশ্যাল মিডিয়ায় ভোকাল হন, আমাদেরকেও জানাতে পারেন। আমরা একটি মিডিয়া হিসেবে আমাদের উপযুক্ত কর্তব্য আপনাদের জন্য করব। আমার নাম্বার 8584040656। ভোকাল ফর লোকাল। সময় এসেছে এখন। অটোওয়ালা ভাইরা, টোটোওয়ালা ভাইরা, দাদারা, রিক্সা যারা চালান, যারা ঘন্টার পর ঘন্টা বাসে বসে আছেন, যারা অ্যাপ ক্যাব চালাতে পারছেন না, ভাড়া হচ্ছে না, আপনাদের তো টার্গেট থাকে দিনে। শুনুন, এরা যারা রাস্তা জমায়েত করছে, এরা ভর্তুকি পাচ্ছে, আপনি ভর্তুকি পাচ্ছেন না। এবার আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামবো, দেখি তো কে কত জমায়েত করতে পারে। সমস্ত অটোওয়ালা, সমস্ত টোটোওয়ালা, সমস্ত রিক্সাওয়ালা, ছোট ব্যবসাদার, মাঝারি ব্যবসাদার, যারা ফুটপাত সংলগ্ন দোকানদার, সমস্ত মানুষ, এই 6, 7, 8 রকমের মানুষ, অফিস যাত্রী, ছাত্র ছাত্রী, যারা এসএফআই করে না, পড়াশোনা করে, তাদের কথা বলছি। এই 8-10 রকমের মানুষ, 8-10 রকম জীবিকার মানুষ বাংলার, আমরা যদি সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামি, বুঝতে পারছেন কয়েক সেকেন্ড লাগবে এই জমায়েত উঠতে। যদি ধক থাকে, যদি বুকের পাটা থাকে, চলুন করে দেখাই, অনেক সহ্য হয়েছে। আর এমার্জেন্সি সার্ভিসরা অবরোধ করবে, কর্মবিরতি করবে। একবার ভাবুন তো, পুলিশের তো চোখ কেড়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিচ্ছিল, যদি পুলিশ একবার বলতো কর্মবিরতি। আজকে ভাবুন তো, বাংলায় যদি 8 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য যদি পুলিশ বলে কর্মবিরতি, সব বড় বড় বাতেলা ওড়ানো লোকজন না, পালানোর জায়গা পাবে না। বাংলার মানুষ এমন ভাবে ছেকে ধরবে এইসব সিপিএম এর দালালদেরকে। আপনাদের সৌভাগ্য যে যাই হয়ে যাক না কেন, পুলিশ কোনোদিন কর্মবিরতিতে যায় না। ঠাকুরকে ডাকুন, পুলিশ যেন কোনোদিন কর্মবিরতিতে নাও যায়। সংঘবদ্ধ হতে হবে। যদি সিপিএম এর ভোটার 60,17,000 লোক এই বাংলার, এই 60,17,000 লোক যারা বিধানসভা 21-এ সিপিএম কে ভোট দিয়েছে, তারা যদি সংঘবদ্ধ হতে পারে, তাহলে বাংলার বাকি 10 কোটি মানুষ সংঘবদ্ধ হতে কিসের ভুল, কিসের অপরাধ, কিসের হেড ভায়োলেন্স, কিসের হেড স্পিচ? 60 লক্ষ না 10 কোটির সামনে কেন, 60 লক্ষ বনাম যদি আমরা যদি 10 লক্ষও দাঁড়াই, ওই 60 লক্ষ টিকবে না, মনে রাখবেন। যান আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখুন, বোঁদে খাচ্ছে গরম গরম। একটা ধর্ষিতা, খুন হওয়া একটা ছোট্ট মেয়ের নামে গরম বোঁদে খাচ্ছে এখন, দেখুন যান। এপিসোডটা শেয়ার করবেন নাকি বক্তব্যটা শেয়ার করবেন নাকি কোনোটাই করবেন না, আপনিও বোঁদে খাবেন, সেটা আপনাদের ব্যাপার।
নির্ভীক উত্তর আর বেশি দিন শান্ত থাকবে না কিন্তু। আর যারা নির্ভীক উত্তরকে চেনে তারা জানে আমি যেটা বলি সেটা আমি করি, আর এমন অনেক জিনিস করি যেটা আমি আগে থেকে কিন্তু সাবধান করি না। বাংলায় ছেলে খেলা কেউ যদি করতে আসে, সেই ছেলে এবং খেলা দুটোরই বন্দোবস্ত করার অকাত আমাদের আছে।